আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সচরাচর বই পড়াটা আমার একটা ভালো অভ্যাসের একটা। যদিও এই অভ্যাসটা কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। তবে আমার সবচেয়ে প্রিয় কাজগুলোর একটা হচ্ছে আসলে বই পড়া। আ আর আ আমি সিলেক্টিভ বই পড়ি, বেশিরভাগ নন ফিকশন বই পড়ি। আর কোনো বই যদি পড়ার পরে আমার খুব বেশি ভালো লাগে এবং এর এর আমার কাছে মনে হয় যে এর ইনফরমেশনগুলো মানুষের উপকারে আসবে, তখন আমি সেটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। সো আম কয়েকদিন আগে আমি এই বইটা পড়ে শেষ করছি। বইটার নাম হচ্ছে 'কান্ট হার্ট মে'। তো 'কান্ট হার্ট মে' এই বইটা আমি কিনে রাখছি অনেক আগে। 'কান্ট হার্ট মে' এবং ডেভিড গগিন্স, যেটা বইটার বইটার লেখক, যে নিজে তার নিজের জীবনের গল্পগুলো লিখছে। এটা একটা অটোবায়োগ্রাফি বলা যায় এবং সে লেখার সময় হয়তোবা অনেকের হেল্প নিছে লেখার মানে সৌন্দর্যটা ঠিক রাখার জন্য। এখন এই ডেভিড গগিন্স খুব কমন একজন মানুষ, এখন খুব পপুলার একজন মানুষ। আপনি ইউটিউবে ঢুকলে ডেভিড গগিন্সকে পাবেন। ডেভিড গগিন্স তার এই বইটা লেখার কারণ হচ্ছে আসলে মানুষকে একটা মেসেজ দেয়া যে মানুষের জীবনটা যতই কঠিন হোক, মানুষের জীবনটা যতই ডিফিকাল্ট হোক বা একটা কাজ যতই কঠিন হোক, সে কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে অলমোস্ট ইম্পসিবল একটা কাজকে পসিবল করতে পারে। অ্যাজ এ মুসলিম আমরা জানি আহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আসলে কিছু অর্জন করতে পারে না, এটা সত্য কথা। কিন্তু পরিশ্রম যে একটা এক্সট্রিম লেভেলের রেজাল্ট নিয়ে আসতে পারে, সেটা ডেভিড গগিন্স তার নিজের লাইফ দিয়ে মানুষকে প্রুভ করছে। এবং আমি আমার জীবনে অনেকগুলো বইয়ের মধ্যে আহ, চিন্তা ভাবনার পরিবর্তনের জন্য এই কান্ট হার্ট মি, ডেভিড গগিন্সের কান্ট হার্ট মিটকে এক নাম্বার রাখবো। হ্যাঁ, এখন পর্যন্ত যা বই পড়ছি তার মধ্যে এটা এক নাম্বার রাখবো। কারণ কি, এই বইটা পড়ার পর আমার আমার নিজেরই চিন্তা ভাবনার অনেক পরিবর্তন আসছে। আমি মানে যখনই পড়ছি এই বইটা আমার একটুও বোরিং লাগে নাই শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমি উম, মানে খুব এনজয় করতেছিলাম। আমি চাচ্ছিলাম যে কখন শেষ হবে, কখন শেষ হবে, মানে কখন আরো জানবো যে আসলে কি আছে। এবং লাইফে এত এত কঠিন সিচুয়েশন আসছে, সে কঠিন সিচুয়েশনকে ওভারকাম করে লাইফে অনেক কিছু অ্যাচিভ করছে। তার প্রথমে জীবন, শৈশব খুব কষ্টে কাটে। কষ্টটার কারণ হচ্ছে তার বাবা আহ, বৎসভাবের মানুষ ছিল, অ্যাবিউসিভ ফাদার ছিল অ্যান্ড অ্যাবিউসিভ হাজব্যান্ড ছিল। তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করতো এবং তার সন্তানকেও প্রচণ্ড মারধর করতো এবং মারধরটা এক্সট্রিম লেভেলের ছিল, টর্চারটা। এবং এই ধরনের ফ্যামিলিতে কেউ মানে সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। মানে তার জীবনের কোনো মানে মিনিংলেস লাইফ লিড করছে তারা। কিন্তু ওই সময়ে তার মা কি করছে, একদিন বাচ্চাদেরকে নিয়ে পালাই গেছে। এবং ডেভিড গগিন মার কাছে বড় হয়েছে, কিন্তু মার কাছে বড় হওয়ার সময় তার চাইল্ডহুডটা অনেক টাফ ছিল। কারণ যে মেন্টাল টর্চারে সে বড় হয়েছে, ওই সময় তার এডিএইচডি রোগ হয়ে গেছে। এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আমার কাছে অনেক সময় মনে হয় এই সমস্যাটা আমারও আছে, এবং সেটা কম হোক বেশি হোক। আহ, এটা আমি আমার ডক্টর ফ্রেন্ডের সাথে ডিসকাস করছি এবং সেও বলছে আমার এডিএইচডি থাকার অনেক চান্স আছে। এবং এডিএইচডিটা খুব কষ্টের দিক। কারণ এটা তো আমি যখন ছোট ছিলাম তখন আমি বুঝতাম না যে আসলে মানে প্রবলেমটা কত সিভিয়ার আসলে। ফোকাসে একটা এক্সট্রিম লেভেলের প্রবলেম হয়, ফোকাসে কোনো কিছু লার্নিংয়ে খুব এক্সট্রিম লেভেলের প্রবলেম হয়। এবং এইটা নিয়ে যে সাফার করে সে কাউকে আসলে বুঝাতে পারে না যে মানে সে একটা মেন্টালি একটা টাফ সিচুয়েশন দিয়ে যাচ্ছে। সো ডেভিড গগিন্সের এডিএইচডি পিটিএসডি দুটোই ছিল।
এবং সে পড়াশোনা শিখতে পারতো না এবং সে নিয়ে খুব সাফার করছিল। শিখতে পারতো যদি কেউ তাকে বসে কেয়ার করে শিখায়, কিন্তু সে সে একটা টিচার পাইছিল যে তাকে সময় নিয়ে শেখাচ্ছিল, কিন্তু পরবর্তী ক্লাসে ওঠার পরে ওই টিচারটাকে আর পায়নি এবং ওর লাইফটা অনেক টাফ হয়ে গেছে এবং স্কুল থেকে বলছিল যে ওকে স্পেশাল স্কুলে পড়াতে হবে। স্পেশাল স্কুল মানে হচ্ছে যেগুলা প্রতিবন্ধীদের স্কুল। হ্যাঁ, কিন্তু ও আসলে প্রতিবন্ধী ছিল না এবং সে বুঝতে পারছে যে এই সিচুয়েশন তাকে তাকে ওভারকাম করতে হবে। সে কি করছে, নকল করা শুরু করছে। সে নকল করে, চুরি করে পরীক্ষায় পাস করার চেষ্টা করতো এবং এভাবে দিন যাচ্ছিল এবং এর মাঝখানে অনেক টাফ সিচুয়েশন গেছে তার। সব স্টোরি আমি বলতেছি না, যেমন তার মা হয়তো বা হাজব্যান্ড থেকে সেপারেট হওয়ার পরে আরেকজন মানুষের সাথে বিয়ে হবে বা লাইফ লিড করবে এরকম, এবং লোকটা তাকে তার বাবার আদরে মানুষ করার চেষ্টা করতেছিল, মানে বাবার মতো আদর করতো। একটা বাবা যেভাবে সন্তানকে সময় দিতে হয় সেভাবে সময় দেওয়ার চেষ্টা করছিল এবং সে তাকে পেয়ে খুশি। এই বিয়ে হবে বা মানে কি অ্যারেঞ্জ, যেটা কি এঙ্গেজমেন্ট হবে, এই টাইপের সিচুয়েশনে এসে দেখে যে ওই লোকটাকে কেউ একজন গুলি করে হত্যা করে ফেলছে এবং এটা তার মার জন্য। তার মা তো এমনিতেই মানসিকভাবে ভাঙা অবস্থায় বড় হয়েছে, তার উপর একটা হ্যাপিনেস খুঁজে পাইছে, ওইটা তো সে সে কি ওইটাও সে হারালো। এখন এখন ডেভিড গগিন্স সো আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে। এরপর আরও কিছু টিপিক্যাল কিছু স্টোরি আছে, আমি এগুলো না বলি কারণ ওটা আসলে নিয়ে বলতেও খুব কষ্ট লাগে। আপনারা এটা পড়তে পারেন। তো সামহাও মানে এভাবেই দিন যাচ্ছিল, বাস্কেটবল খেলতো বা পড়ালেখা নকল করে যেত। এক সময় সে সিচুয়েশন ডিমান্ড, সে বুঝতে পারলো যে না, আমার লাইফটা আমার চেঞ্জ করতে হবে। এখন সে পড়াশোনা নিয়ে অবসেসড হয়ে গেছে, 3 বেলা পড়াশোনা বা যেভাবে পারুক পড়াশোনা, সে তার যে উইকনেসটা আছে সে ওভারকাম করার চেষ্টা করতেছিল এবং সে সম্ভবত প্রথমবার সে মনে হয় নেভিতে ট্রাই করতেছিল যে টেকার জন্য, এবং সে ট্রেনিংয়ে রিক্রুটমেন্ট ট্রেনিংয়ে সে ফেলিয়ার হয়, সে চলে আসে। তার এবং সে এটার জন্য সে কিন্তু মোটা হয়ে গেছিলো এক্সট্রিম নয়, এবং তাকে কোনো সোলজার হিসেবে কোথাও নেওয়াটা ইম্পসিবল ছিল। কিন্তু সে যখন খোঁজখবর নিল যে যে এই বডি একটা নির্দিষ্ট পরিমাণ কমায় আনতে পারলে বা ফিটনেস দিতে বাড়াতে পারলে সে সেটা এই নেভিতে চান্স পাবে। সে শরীরটা কমাইছে, কারণ অনেক কষ্ট করছে, রানিং, সাইক্লিং, ফিটনেসের জন্য সে যা করা দরকার সব করছে এবং তারপরও সে ট্রেনিংয়ে যেয়ে সে ফেইলিয়ার হয়েছে, সে চান্স পায়নি। পরে ও এসে একদিন নেভি সিলে দেখছে, নেভি সিলের একটা বিজ্ঞাপন দেখছে এবং নেভি সিলকে বলছে টাফেস্ট পিপল অফ আর্থ। সে চিন্তা করছে আমি নেভি সিলে জয়েন করবো। ও নেভি সিলে অ্যাপ্লাই করছে, টেস্ট দিছে। ও প্রথম 2 বার, এবং এটা এক্সট্রিমলি টাফ আসলে নেভি সিল, কিন্তু আসলে টাফেস্ট ট্রেনিং ধরা হয়। আমি বাস্তবতা কতটা মানুষ তো বলবে, তবে আসলে যতটুকু দেখা হয় নেভি সিল হচ্ছে যে টাফেস্ট ট্রেনিং অফ দ্য আর্থ। এবং সে নেভি সিলে কী করলো, চেষ্টা চেষ্টা করে মানে ট্রেনিংয়ে গেল, ট্রেনিং ফার্স্ট সেকেন্ড ট্রেনিংয়ে, প্রথম ট্রেনিংয়ে সে একদম শেষ পর্যন্ত শেষ করেও ফেইলিয়ার হয়েছে, ইনজুর্ড হয়ে গেছে এবং নেক্সট ট্রেনিংয়েও সে আবার কিছুদিন পর আবার ট্রাই করছে। সেখানেও সে কী করলো, শেষ পর্যন্ত শেষ করছে, কিন্তু ফেইলিয়ার হয়েছে আবার। ফেইলিয়ার হয়ে সে কী করছে, চলে আসছে, মানে ইনজুর হয়েছে। এবং এই ইনজুরিটা এক্সট্রিম লেভেলের ইনজুরি এগুলো। ওই এক্সট্রিম লেভেল ইনজুরি থেকে সে ওভারকাম করে আবার গেছে, তৃতীয়বার সে ফুল ট্রেনিং শেষ করছে। শেষ করার পরে নেভি সিলে জয়েন করছে। আস্তে আস্তে তার লাইফ চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে আসলে স্টোরিটা এখানে শেষ না। সে ফিটনেস বা নিজের লাইফে চ্যালেঞ্জ নেওয়াটাকে সে ধরে রাখছে। স্টোরিটা সে যেভাবে লিখছে আমি হয়তো বা এত সুন্দর করে বলতে পারবো না, তবে চ্যালেঞ্জ নেওয়াটা, সে সবচেয়ে কঠিন ম্যারাথন, ট্রায়ালথন ট্রাই করছে, ইনজুর হয়েছে, ভাঙা পা নিয়ে দৌড়াইছে এবং ডেড ওয়াটার যেটা ম্যারাথন বলে, সেখানে সে সেখানে ডেড ওয়াটার ম্যারাথনে মানে এটা ওইটা হয় একদম কড়া রোদের মধ্যে, মরুভূমি এলাকা।
আসলে আপনি যারা লং ডিস্টেন্সে দৌড়াইছেন বা সাইক্লিং করছেন বা ম্যারাথন, বাংলাদেশের ম্যারাথনগুলো খুব শর্ট, ম্যারাথন প্র্যাকটিস করছেন, তারা আসলে বলতে পারবেন যে ব্যাপারটা খুবই কঠিন। কত মাইল, 100 মাইল, 150 মাইল দৌড়াতে হয়। হ্যাঁ, তো ও ওখানে একটাতে 35 ঘন্টা দৌড়াইছিল, 35 ঘন্টা, মানে প্রায় প্রায় 3 দিনের কাছাকাছি। এরকম সে ম্যারাথন, ট্রায়ালথন, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না এখানে, কুটায় করতে কারণ ডিটেলস তো এইগুলো সে ওভারকাম করা শুরু করছে, এবং ও হয়তো যদি ফার্স্ট অ্যাটেম্পে ও যদি সাকসেসফুল না হয়, ও পরবর্তী অ্যাটেম্পগুলো ট্রাই করে, মানে সে ভুল ভুল হয়েছে বা কোনো কিছু পারে নাই, তার মানে সে আবার ট্রাই করবো না, এই জিনিসটা তার মধ্যে নাই। এরকম সে এরপর আর্মি রেঞ্জারও নেভিসিল থেকে আরও টাফ, ওখানেও সে কি পরীক্ষা উত্তীর্ণ হয়ে জয়েন করছে। আবার এত কিছুর পরও এগুলো অনেক অনেক স্টোরি, এত কিছুর মাঝখানে হয়তো আমি কিছু স্কিপ করতেছি, এত কিছুর পরে দেখে কি তার হার্টে ছিদ্র, একদিন মানে হাঁটতে পারতেছে না, রাত্রে গেছে গেছে দেখে কি তার জন্মগতভাবে হার্টের ছিদ্র, তাহলে কল্পনা করতে পারেন এই জন্মগতভাবে হার্টের ছিদ্র নিয়ে এসে এত কিছু করছে। এরপরে সার্জারি করার পরে সে পুল আপ রেকর্ড ব্রেক করছে, এবং পুল আপ রেকর্ড ব্রেক করতে গিয়েও প্রথমবার যায় প্রায় 3,000-এর কাছাকাছি ফেলিয়ার, দ্বিতীয়বারও মানে ওরকম কাছাকাছি 3,000 না কত করে ফেলিয়ার। এখন হাত ছিঁড়ে গেছে। পুল আপস আমি পুল আপ খুব ভালো দিতে পারি, এবং এক সময় আমি এক সেটে 11টাও দিতে পারতাম, যদিও লাস্টে দিয়ে আমার হাঁটু বটে যেত, কিন্তু সত্যি সত্যি আমি মানে এক সময়, এখন তো আমার বয়সটা অনেক বেশি, তারপরে আমি পারবো, কিন্তু 11টা পারবো না এখন, প্র্যাকটিস করলে হয়তো পারবো। তবে পুল আপ যারা পারে বা যারা পারে না, যারা ট্রাই করছে, যাদের পুল আপ এক্সট্রিমলি ডিফিকাল্ট, ও পুল আপ রেকর্ড করছে 3,000টা করার পর, যেখানে ফেইলিয়ার হয়েছে সে আবার হাত ছিঁড়ে গেছে, সে আবার গেছে, মানে কিছুদিন পর আবার গেছে, এবং সে শেষমেশ একদিনে 17 ঘন্টা না 18 ঘন্টার মধ্যে 4,030টা পুল আপ দিয়ে শেষ করছে। এবং সে মানে এক বিশেষজ্ঞ বলতেছিল যে না, তার বডির অনুসারে সে এই রেকর্ডটা কোনোদিন ভাঙতে পারবে না। ও শেষ করে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যে, তার নাম ধরে বলছে যে আহ, মানে সে তারকে ভুল প্রমাণ করছে, এবং সে এখানে তো যেটা বলছিলাম আসলে, আহ, সে যখন 4,030টা পুল আপস দিয়ে প্রায় 17 থেকে 18 ঘন্টার মধ্যে পুল আপস দিয়ে রেকর্ডটা ব্রেক করছে, সে এখানে ফুর্তি করে নাই না, সচরাচর মানুষ ফুর্তির মধ্যে মানে শাউট করে না, মানে বোঝাতে যায় যে না, সে অনেক বড় কিছু করছে। ডেভিড গগিন্স বোঝাতে চায় যে আসলে মানে ও নিজেই চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটা কি অ্যাচিভ করতে চায়। সে চায় তার জীবনটা আসলে বড় কিছু হোক জীবনের মধ্যে, এবং যেটা মানুষ বলে ইম্পসিবল, এবং সেটা সে চ্যালেঞ্জ নিয়ে সেটা করে দেখানোর চেষ্টা করে। তো এখন সে সচরাচর এটা বলে ক্যামেরার সামনে বলে চলে গেল যে মানে সে যে এইসব তথাকথিত বিশ্বকে সে ভুল প্রমাণ করছে। এই ধরনের তার যথেষ্ট যথেষ্ট তার অ্যাচিভমেন্ট আছে। আ এবং প্রত্যেকটা করতে গিয়ে সে সার্জারি করতে হয়েছে অনেকবার, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ইনজুরি হয়েছে। এবং সে এক্সট্রিমলি টাফ একটা মানুষ। তো মানুষ এখন তাকে ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যান অফ দ্য আর্থ হিসেবে চিনে। বিকজ অফ হিজ লাইফ স্টোরি। এত সহজ ছিল না তার জীবনটা। এখন ডেভিড গগিন্সের মেসেজ হচ্ছে একটা, আসলে আমরা সচরাচর অন্যের কথা দ্বারা আসলে ভেঙে পড়ি, বা অন্যের কথা দ্বারা, বা অন্যের ডিসকারেজমেন্ট দ্বারা, বা অন্যের বা নিজের কারণ নিজেই অনেক সময় আমরা কি সেলফ ডাউট এ ভুগি, লো কনফিডেন্স এ ভুগি। ডেভিড গগিন্স বলছে একটা কাজ যতই করি না হোক, সেটা পসিবল যদি আমরা মানে জীবনের সবটুকু দিয়ে সেটা করি, এবং করার পরও করতে থাকি, থেমে না যায়।
তার কথা হচ্ছে যে আপনি যে কাজেই থাকেন, যে পেশায় থাকেন সেখানে ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে। আপনি যত টপে থাকেন সেখানেও ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে। এবং আমার কাছে ডেভিড কগনিসের জীবন থেকে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে সে ইন এত বেশি ইনজুর হইছে, অন্য কেউ হয়তো চিন্তা করত যে মানে সে মারাও যেতে পারে। সে হয়তোবা রিস্কটা নিত না। কিন্তু সে সবসময় রিস্ক নিছে। এমন হয়েছে সে কম্পিটিশন থেকে হসপিটাল যেতে হইছে। এমন হয়েছে যে সে নেভি সিল ট্রেনিং এর ক্ষেত্রেও তার এসে ডাক্তারের কাছে যেতে হইছে এবং সে ইনজুরি রিকভার করতে হইছে। সে মৃত্যুকে ভয় করে নাই। সে যেটা করার দরকার সেটা করে গেছে। এবং সে মানুষকে এটাই মেসেজটা দেয় যে আসলে যে কাজটা এক্সট্রিম লেভেলে কঠিন হওয়ার কারণে আপনি হয়তোবা শারীরিক, মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আপনি মারা যান নাই। এই জিনিসটা আপনাকে স্ট্রং থেকে বেশি কিছু করবে। One of the most strongest human being of earth অর্থাৎ এমন কোনো কিছু আপনাকে হয়তোবা আপাতদৃষ্টি মনে হচ্ছে আপনাকে ধ্বংস করে ফেলছে। কিন্তু এটা ধ্বংস করে নাই। আপনি বেঁচে গেছেন। আপনি মারা যাননি। বেঁচে আছেন। মানে এত টাফ সিচুয়েশন এর মধ্যে বেঁচে আছেন। এই সিচুয়েশনটা আপনাকে স্ট্রং করবে। অর্থাৎ কঠিন ডেভিড ডেভিড কগিন্স বলে কঠিনটাকে বেছে নিতে। কঠিন কাজ বেছে নিতে এবং কঠিন কাজটা মানে অসাধ্যকে সাধ্য করার জন্য আপনার জীবনটা লাগান। এবং জীবনের সবটুকু দিন। দেওয়ার পরে যদি আপনি মারা যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার পর আপনি মারা যান, তখন আপনি দেখবেন যে আপনি এমন কিছু অ্যাচিভ করছেন যেটা মানে মানুষের কল্পনা। এবং সে মাঝখানে ওই স্ট্যান্ড ডাউনটার কথা বলছিল যে পুল-আপস এর ক্ষেত্রে পুল-আপ যখন ও দ্বিতীয় ধাপে ট্রাই করছে, পুল-আপ কিন্তু এক্সট্রিমলি কঠিন একটা জিনিস। আমি নিজেও আমি ভিজুয়াল পুল-আপস খুব বেশি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আমি এমন হয়েছে ধরো ২-৩ ঘন্টার ভিতরে আমি ৮০ টা দিচ্ছিলাম সর্বোচ্চ। এর বেশি আমি দিতে পারি। আমি মিথ্যা কথা বলছিলাম। কারণ আসলে আমার শুনলাম আমার হাইটটা একটু কম ছিল। তো সবাই বলল যে পুল-আপ দিলে হাইট না। তো আমি মানে এটা আমার প্রচুর পুল-আপ তো জিমে গেছি তখন পুল-আপ দেওয়ার পুল-আপ দেওয়ার চেষ্টা করলাম। সর্বোচ্চ প্রায় ৮০ টা দিচ্ছি। আমরা যেটা ছিল পুল-আপ দিতেই ব্যাকসাইড দিতেই এসে আমি ব্যায়াম করলাম। আসছে আমার দিয়ে আবার পুল-আপ দিই। ব্যায়াম সুন্দর ব্যায়াম করলাম। আবার আসলাম। এভাবে ব্যায়াম করলাম। তো যে জানে যে পুল-আপসটা আসলে কত টাফ তার কাছে আসলে অবাক হওয়ার কথা ১৭-১৮ ঘন্টার মধ্যে ৪০৩০ টা পুল-আপস দেওয়া। এটা আসলে কঠিন। যদিও পরবর্তীতে মনে হয় এই রেকর্ডটা অন্য কেউ এসে ভাঙছে। কিন্তু তারপরেও চিন্তা করেন বিষয়টা আসলে কত কঠিন একটা কাজ। সো impossible is nothing according to David Goggins, and he said that whatever you are doing, die to do that, die to achieve that. ওকে? এবং সে বলছে যে যখন আমরা একদম ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় আমাদের দিয়ে আর হবে না। ঠিক সেই মুহূর্তে আমরা আসলে 40% কাজ করি মাত্র। আর 60% বাকি আছে। তো যে মুহূর্তে মনে হয় যে হায়, হায় আর আর মনে হয় হবে না। সব কিছু করে ফেলছি। তাহলে সব করা হয়নি। তখন 40% আছে। আরো 60% বাকি আছে। এটা হচ্ছে আমার মেসেজ আ আমার নিজের জন্য এবং যারা কার্ল হার্টকে পড়তে চান বা ডেভিড গগিন্স সম্পর্কে আসলে একটা ধারণা পেয়ে যান সেটা আমি বললাম এবং আমার খুবই ভালো লাগছে বইটা। তো এই যে আমি ৮-১০ বছর বই পড়তেছি, নন ফিকশন বই, নন ফিকশন বইয়ের মধ্যে উম এই এটা সেলফ হেল্প না। সে বলছে মোটিভেশন ইস নাথিং। মোটিভেশন বলতে কিছু না। আপনাকে এক্সট্রিম লেভেলের ডিসিপ্লিন দিতে। তো এই ধরনের নন ফিকশন বইয়ের মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দ এখন পর্যন্ত সবচেয়ে ভালো লাগছে এটা। এবং এটা আমি মধ্যে যদিও হাজারো যদি বুঝাতে পারি না এটা না আরো অনেক ভালো, ভালো বই। তারপরে এটাই ভালো লাগছে। আমার মনে আছে যে ডেভিড বলছে যে একটা কাজ যতই ইম্পসিবল হোক, পসিবল। You have to try to die for somehow.